স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি মৌসুমী শান্তা। এবার জানাবো খবরের বিস্তারিত। কয়েকদিনের মধ্যেই গঠন হচ্ছে নির্বাচন কমিশন। অত্যাবশ্যকীয় সংস্কার শেষ করে সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করা অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে দ্রুতই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। এসব কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ১০০ দিনের কর্মকাণ্ড তুলে ধরতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। জুলাই আগস্ট হত্যাকাণ্ড সহ গত দেড় যুগের সব অপকর্মের বিচার হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ই আগস্ট ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮ই আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা পদের কর্তব্য দায়িত্ব গ্রহণের ১০০ দিন উপলক্ষে রবিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। এ সময় ১০০ দিনে অন্তর্বর্তী সরকারে নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বলেন, জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসন পরিকল্পনা থেকে কেউ বাদ যাবে না। গণ অভ্যুত্থানে সকল শহীদদের পরিবারকে পুনর্বাসন করা হবে। প্রধান উপদেষ্টা জানান, জুলাই আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় শুধু দেশের আদালতেই নয়, আন্তর্জাতিক আদালতেও বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি হত্যার বিচার আমরা করবই। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত ১৫ বছরে সব অপকর্মের বিচার করব। কেবল দেশে নয়, গুম, খুন ও জুলাই আগস্ট গণহত্যার সাথে জড়িতদের আমরা আন্তর্জাতিক আদালতেও বিচারের উদ্যোগ নিয়েছি। তিনি বলেন, ডিসেম্বর জানুয়ারির মধ্যে সংস্কার কমিশনগুলো সরকারের কাছে সুপারিশমালা পেশ করবে। এছাড়া প্রয়োজনীয় সংস্কার শেষ হলেই কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করা হবে। আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য বলেও জানান তিনি। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর। ১০০ দিনে দেশের অর্থনীতি সচল অবস্থানে এসেছে বলেও জানান প্রধান উপদেষ্টা। বলেন, দেশের উন্নয়নে দ্রুতই বন্ধু রাষ্ট্রগুলো থেকে সহায়তা আসা শুরু হবে। বন্ধু রাষ্ট্রগুলো শুধু যে আমাদের বড় বড় অঙ্কের সাহায্য দিয়ে আসছে তাই নয়, তারা এই সাহায্য দ্রুততম সময়ে আসা শুরু করবে এই প্রতিশ্রুতিও আমাকে দিয়েছেন। এই সাহায্য আসা শুরু করলে আমাদের অর্থনীতি অত্যন্ত মজবুত এবং আকর্ষণীয় অর্থনীতিতে পরিণত হবে। এ সময় তিনি বলেন, দেশ নিয়ে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। যারা এদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করে নিয়ে গেছে, সেই অর্থে বলীয়ান হয়ে তারা দেশে ফিরে আসার জন্য চেষ্টা করে যাচ্ছে, তাদেরকে কিছুতেই সফল হতে দেবেন না। দেশে বিনিয়োগের জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা প্রবাসী বাংলাদেশিদেরও বেসরকারি খাতে বিনিয়োগ করার জন্য আহ্বান জানাচ্ছি। হিমেল মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। শেখ হাসিনাকে দিয়ে আবারও বাংলাদেশে হরিলুট তন্ত্র বাস্তবায়নের অপচেষ্টায় আছে ভারত। এ কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে প্রধান উপদেষ্টার মামলা একদিনে প্রত্যাহার হলে তারেক রহমানের মামলা কেন প্রত্যাহার হবে না, এমন প্রশ্ন তুলেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। বলেন, নির্বাচনের জন্য আরও সময় দিলে শক্তিশালী হবে ফ্যাসিবাদ। রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জাগ্রত বাংলাদেশের উদ্যোগে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ সকল রাজনীতিবিদদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আলোচনা সভা। সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম দ্রুত তারেক রহমানের সকল মামলা প্রত্যাহারের দাবি জানান। আমরা যদি এই সরকার সময় চাচ্ছে, সময় দিলে কি ফ্যাসিবাদ আরো শক্তিশালী হবে, না সময় দিলে তারা বিএনপিকে দুর্বল করবে? প্রফেসর ইউনূস সাহেবের মামলা যদি একদিনে উইথড্র হতে পারে, তাহলে কেন তারেক রহমানের মামলা উইথড্র হবে না? দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকীর এক অনুষ্ঠানে সংস্কারের নামে মানুষকে ধৈর্যহারা না করে দ্রুত নির্বাচনের তাগিদ দেন বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা শামসুজ্জামান দুদু। নির্বাচনই এখন সবথেকে মূল এবং একমাত্র কাজ। সংস্কার করেন, আমরা সমর্থন দিয়েছি, কিন্তু এমন সময় নেবেন না যাতে মানুষ যেন অধৈর্য না হয়ে। এদিকে বিকেলে লালমনিরহাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করছে ভারত। পার্শ্ববর্তী দেশে শেখ হাসিনা আশ্রয় নিয়েছে, তাদের খুবই দুঃখ শেখ হাসিনা এখান থেকে পালিয়ে গেছে।
যে কি করে তারা আবার হাসিনাকে সেই লুটতন্ত্র, সেই হরিলুটতন্ত্র, পাচারতন্ত্রের মধ্যে আবার তাকে ক্ষমতায় বসানো যায়, যাতে এই তন্ত্রগুলো বাস্তবায়ন করা যায়। এছাড়া আগামীতে আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র রুখে দিতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান রিজভী। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশের রাজনীতিতে সব দলের সমান অংশগ্রহণ চায় যুক্তরাজ্য। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে কথা জানান ব্রিটেনের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। গণতন্ত্র ফেরাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দ্রুতই নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে বলে আশা করে যুক্তরাজ্য। রবিবার সকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। ঘণ্টাব্যাপী বৈঠকে আলোচনা হয় দুই দেশের অর্থনীতি, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ও অভিবাসন বিষয়ে। বৈঠক শেষে ব্রিটিশ প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে গণতন্ত্র ফেরানোর পাশাপাশি স্থিতিশীলতা আনতে ডক্টর ইউনূস সরকার যে কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে তাতে যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন রয়েছে। নিশ্চয় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে পরবর্তী ধাপে পৌঁছাতে ডক্টর ইউনূস একটি যুগান্তকারী পরিকল্পনা নেবেন বলে যুক্তরাজ্য আশা করে। বিকেলে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র উপদেষ্টা। জানান, যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী নির্বাচনের প্রস্তুতি সহ গণতন্ত্র ফেরানোর প্রক্রিয়া নিয়ে জানতে চেয়েছেন, তবে আওয়ামী লীগের বিষয়ে কোনো আলোচনা হয়নি। দেখুন, আমি যদি বলি যে নির্বাচন নিয়ে তাদের কোনো আগ্রহ নাই, তাহলে তো এটা সঠিক কথা বলা হবে না। অবশ্যই তারা জানে, কিন্তু তারা আমাদের সাথে কোঅপারেট করতে আগ্রহী। তারা বরং জানতে চেয়েছে যে কীভাবে তারা আমাদেরকে সহায়তা করতে পারে। আমিও তাদেরকে পরিষ্কারভাবে বলেছি যে আমাদের এখানে কারো কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নেই। আমরা আসলেই একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে দিয়ে আমরা সরে যেতে চাই। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আরও বলেন, চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। এটা তো চিকিৎসার জন্য যাওয়ার কথা ছিল, এখনো এটা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা কিছু নেই। এটা আমরা অবশ্যই সহায়তা করেছি, ভিসার ব্যাপারে আমরা হেল্প করেছি। আমরা চাই যে উনি যেতে পারুক, কারণ ওনার চিকিৎসা। নির্বাচন নিয়ে ব্রিটিশ সরকারের আগ্রহ থাকলেও সংস্কার শেষে নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে ব্রিটিশ প্রতিমন্ত্রীকে জানানো হয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশ ও ভারতের মধ্যে অস্বস্তি থাকলেও তার সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা হতে পারে না, একথা বলেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা। রাজধানীতে বে অব বেঙ্গল কনভারসেশনে একথা বলেন তিনি। আরও বলেন, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের কারণে একটি বিষয় বা এজেন্ডায় এই সম্পর্ক আটকে রাখা যায় না, বরং দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক, যোগাযোগ ও জনগণের যুক্ততার মধ্য দিয়ে অব্যাহতভাবে এগিয়েছে। এছাড়া ঢাকার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারত দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি রাখে এবং দিল্লি বিশ্বাস করে দুই দেশের শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি একে অপরের সঙ্গে যুক্ত। সম্প্রতি নেপাল থেকে ভারতীয় গ্রিডের মাধ্যমে বাংলাদেশে 40 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহকে অগ্রগতির একটি উদাহরণ হিসেবে উল্লেখ করেন প্রণয় বর্মা। Bangladesh is uniquely poised to advance বাংলাদেশ ভারত সম্পর্ককে একটি বিষয়ে আটকে রাখা যায় না। দুই দেশের সম্পর্কে অস্বস্তি আছে, কিন্তু তার সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সামগ্রিক সম্পর্কের পথ আগলে দিতে পারে না। বাংলাদেশ ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তেমনি সমৃদ্ধ ভারত বাংলাদেশের কাছেও গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের শাসনামলে গুমসহ গুলি করে পঙ্গু করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 7টি অভিযোগ দিয়েছে ইসলামী ছাত্র শিবির। সকালে 6 ভুক্তভোগীকে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান সংগঠনের কেন্দ্রীয় নেতারা। এ সময় গুমের পর নিখোঁজ সহ মোট 7টি অভিযোগ জমা দেওয়া হয় ট্রাইব্যুনালে। অভিযোগে বলা হয়, এদের সবাইকে গুম করে গুলি বা চাপাতি, রামদা দিয়ে হাত পা কেটে ফেলা হয়। এদের মধ্যে 2 জন 3 বছরের মতো গুম ছিলেন, যার পুলিশ ও র্যাবের নির্যাতনের শিকার হয়ে পঙ্গু হয়েছেন। শেখ হাসিনা সরকারের আমলের পুলিশ, র্যাব ও আওয়ামী লীগের অন্তত 54 জনকে আসামি করে এই অভিযোগ দায়ের করা হয়। যথাযথ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান ভুক্তভোগীরা। দেশে খেলাপি ঋণের পরিমাণ প্রায় 2,84,977 কোটি টাকা, যা বিতরণ করা ঋণের প্রায় 17%। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে জানানো হয় এ তথ্য। গত জুন পর্যন্ত খেলাপি ঋণ ছিল 2,11,391 কোটি টাকা, অর্থাৎ গত 3 মাসে খেলাপি ঋণ বেড়েছে 73,586 কোটি টাকা।
এছাড়া গত বছরের ডিসেম্বরে খেলাপি ঋণের পরিমাণ ছিল 1,45,633 কোটি টাকা, যা গেল 16 বছরের মধ্যে বিতরণ করা ঋণ ও খেলাপি ঋণের সর্বোচ্চ অনুপাত। সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর চাপে ব্যাংকগুলোর প্রকৃত তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে, এতদিন যা বিভিন্ন মহলের কারসাজিতে চাপা পড়েছিল। মূল্যস্ফীতি, বেকারত্ব, জ্বালানি সংকট ও দুর্নীতিগ্রস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড সহ 17টি সমস্যা আগামী 2 বছর দেশকে সবচেয়ে বেশি ভোগাবে বলে মনে করে সিপিডি। জরিপের তথ্য প্রকাশ করে একথা জানিয়েছে সংস্থাটি। আর এতে অংশ নিয়ে ব্যবসায়ী নেতারা বলেন, ব্যবসার বড় বাধা দুর্নীতি। এনবিআর এর সংস্কার করলে অন্তত 50% দুর্নীতি কমবে বলে মনে করেন তারা। রবিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে দেশে ব্যবসার পরিবেশ উন্নয়নে অন্তর্বর্তী সরকারের করণীয় নিয়ে জরিপ প্রকাশের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটি বলছে, আগামী 2 বছর দেশকে সবচেয়ে বেশি ভোগাবে উচ্চ মূল্যস্ফীতি, বেকারত্ব, জ্বালানি সংকট, দুর্নীতিগ্রস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড সহ 17টি সমস্যা। যেখানে ম্যান্ডেটরি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকার কথা এবং অডিটর থাকার কথা, সেই জায়গাগুলোতেও ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটির সমস্যা রয়েছে। জয়েন্ট স্টক কোম্পানি সেটিও আসলে নট আপ টু দ্য মার্ক ইন টার্মস অফ প্রোভাইডিং আইটি বেসড সার্ভিস প্রোভাইডিং ফ্যাসিলিটি। অংশীজনদের মতে, ব্যবসা খাতে বড় বাধা সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতি। শুধু এনবিআর এর সংস্কার করে ব্যবসা খাতে 50% দুর্নীতি বন্ধ করা সম্ভব। এনবিআর কে একটা যদি আমরা ডিফারেন্ট পলিসি দিতে পারি, ট্যাক্স, ভ্যাট, কাস্টমস, বন্ড সবগুলাকে, আমার মনে হয় যে করাপশন 50% কমিয়ে আনা সম্ভব। কিন্তু যেটা আছে সেটা যদি এফিশিয়েন্টলি রান করে, অ্যান্ড ফাইনালি যে জিনিসটা সেটা হচ্ছে কেপেবিলিটি, সক্ষমতা বাড়াতে আমাদের, এবং সেই ব্যাপারটাও আছে যে আমরা কিভাবে ইমপ্রুভ করি। বক্তারা বলেন, বিগত সরকারের আমলে কেন্দ্রীয় ব্যাংকের স্বৈরাচারী আচরণে ধ্বংস হয়েছে ব্যাংক খাত। দুর্নীতিই তো রাজনীতি থেকে what do we expect? Nothing more than what happened already, because this criminalized politics has created their own self-interested group. বাণিজ্য খাতে সংস্কারের জন্য প্রয়োজনে আলাদা কমিশন গঠন করা হবে বলে জানান প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত। বিভিন্ন খাতে সংস্কারের জন্য কমিশন গঠন করেছে সরকার। প্রয়োজনে বাণিজ্য খাতে সংস্কারের জন্য আলাদা কমিশন গঠন করা হবে, তবে সরকারের কাছে এর প্রয়োজনীয়তা তুলে ধরতে হবে। এছাড়া ব্যবসা সহজীকরণে কাজ চলছে বলে জানান বিডা চেয়ারম্যান। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। ব্যক্তিশ্রেণীর করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার সময়সীমা 1 মাস বৃদ্ধি করা হয়েছে। রিটার্ন জমা দেওয়া যাবে 31শে ডিসেম্বর পর্যন্ত। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এক ঘোষণায় জানায়, কোম্পানি ছাড়া সব করদাতার জন্য জরিমানা ছাড়াই রিটার্ন দাখিলের সময়সীমা 1 মাস বাড়ানো হয়েছে। অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রেই এই নতুন সময়সীমা কার্যকর হবে। রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির জন্য বিভিন্ন পেশার করদাতাদের পক্ষ থেকে অনুরোধের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানায় এনবিআর। রমজানে ভোগ্যপণ্যের দাম সহনীয় রাখতে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে কাজ করা হচ্ছে। আলু, পেঁয়াজ ও চিনির দাম যাতে সহনীয় পর্যায়ে থাকে সেদিকে সর্বোচ্চ জোর দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। লোকাল পর্যায়ে কোনো শুল্ক নাই, ডিউটি নাই, ইম্পোর্ট স্টেজে নাই, একমাত্র আমাদের ইম্পোর্ট স্টেজে ভিএটি ছিল, সেটাও আমরা প্রথম পর্যায়ে 5% প্রত্যাহার করেছিলাম। বাকি যে 10% আছে তার মধ্যে আরও 5% প্রত্যাহার করে নেব। আমাদের হিউজ রেভিনিউ লস হবে, কিন্তু আমরা চাই সামনে রমজান আসছে, আমাদের জনগণের যাতে বিশেষ করে এই নিত্য প্রয়োজনীয় মূল দ্রব্যগুলো যাতে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। বকেয়া বেতনের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বেক্সিমকো শিল্প পার্কের পোশাক শ্রমিকরা। সকালে সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী এলাকায় এই বিক্ষোভ করেন শ্রমিকরা। বেতন বোনাস সহ নানা দাবিতে বুধবার থেকে সড়ক অবরোধ সহ নানা কর্মসূচি পালন করছেন তারা। তাদের অভিযোগ, 12 নভেম্বর অক্টোবর মাসের বেতন পরিশোধের কথা থাকলেও তা করা হয়নি। দেশের উত্তরাঞ্চলে এখন শীতের আমেজ। ঘন কুয়াশায় ঢাকা থাকছে পঞ্চগড়, ঠাকুরগাঁওয়ের পথঘাট।
ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। পঞ্চগড়ে প্রায় প্রতিদিনই কমছে তাপমাত্রার পারদ। আজ সকাল 6টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15.9 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা উপেক্ষা করে কাজে বের হন শ্রমজীবীরা। মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। গত 2 দিন ধরে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে ঠাকুরগাঁও। হিমেল হাওয়ার কারণে শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে তাপমাত্রা আরও কমতে পারে। অগ্রহায়ণ মানেই বাঙালির ঐতিহ্যবাহী নবান্ন উৎসব। চিরচেনা এই উৎসবকে ফুটিয়ে তুলতে জয়পুরহাটের কালাইয়ে বসে নবান্নের মাছের মেলা। হেমন্তের শিশির ভেজা স্নিগ্ধ সকাল থেকেই উৎসব মুখর পরিবেশ পুরো এলাকায়। দূর দূরান্ত থেকে অনেকেই আসে মাছ কিনতে, নয়তো মেলা ঘুরে দেখতে। থরে থরে সাজানো রুই, কাতল, চিতল, ব্রিগেড, বোয়াল সহ হরেক রকমের মাছ। ভোর থেকেই সারি সারি দোকানে চলছে হাকডাক। জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচশিরা বাজারে নবান্ন উৎসব ঘিরে বসেছে এই মাছের মেলা। আশপাশের প্রায় 30টি গ্রামের মানুষ এই মেলায় এসেছে মাছ কিনতে। প্রত্যেক বছরে মেলার নাম শুনে কিন্তু আসতে পারে না, এবারে পরিবার সহকারে নিয়ে আইছি। মেলা উপলক্ষে মাছের দাম খুব স্বাভাবিক আছে, মাছ কিনে আমি খুব খুশি হয়েছি। বিক্রেতারা বিশাল আকৃতির মাছ নিয়ে ক্রেতাদের নজর কাড়ার চেষ্টা করছেন। রুই, কাতল প্রতি কেজি বিক্রি হচ্ছে 400 থেকে 1300 টাকা দরে। আজকের সর্বোচ্চ মাছ আসতে 28 থেকে 30 কেজি ওজনের ব্রিগেড সিলভার, 22 থেকে 25 কেজি ওজনের রুই মির্কা, 15 থেকে 18 কেজি ওজনের কাতলা। প্রতি বছরে বড় বড় মাছ আমরা এখানে সংগ্রহ করে বেচা কিনা করি এবং বেচা কিনা সবচেয়ে বেটার এখানে ভালো। ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছরের মতো এবারও মাছের মেলার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। এই মেলাতে পাঁচশিরা বাজারে অনেক বড় বড় মাছ ওঠে, 20-22 কেজি ওজনের মাছ ওঠে। এই মেলার উদ্দেশ্য মূলত জামাইয়েরা বড় বড় মাছ কিনে এবং আমাদের ছেলেপেলে হাটিদাদারের পক্ষ থেকে ফুল নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মেলা ঘিরে এলাকার বেশিরভাগ বাড়িতেই মেয়ে জামাই সহ স্বজনদের দাওয়াত দেওয়া হয়। এতে কয়েকটি গ্রামে বিরাজ করছে উৎসবের আমেজ। ডিবিসি নিউজ ডেস্ক। প্রথমবারের মতো মিস ইউনিভার্স হয়েছে ডেনমার্ক থেকে। 21 বছর বয়সী ভিক্টোরিয়া পরলেন জয়ের মুকুট। তার এ জয়ে খুশি কোপেনহেগেন। তবে এবারের আসরে প্রথমবার 28 বছরের ঊর্ধ্বে নারীদের অংশগ্রহণের অনুমতি দিয়েছে মিস ইউনিভার্সের মঞ্চ। নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে গর্ভবতী নারী ও বিবাহিত নারীদের অংশগ্রহণেও। The new Miss Universe is Denmark! মেক্সিকো সিটির এরিনা সিডিএমএক্সে জমকালোভাবে হয়ে গেল 73তম মিস ইউনিভার্সের আসর। এবারের মঞ্চে সেরা 5-এ স্থান পেয়েছে ডেনমার্ক, নাইজেরিয়া, মেক্সিকো, থাইল্যান্ড ও ভেনেজুয়েলা। তবে প্রথমবারের মতো মিস ইউনিভার্সের মঞ্চে জয় পেয়েছে ডেনমার্ক। 125 জন প্রতিযোগীকে পেছনে ফেলে মুকুট জিতেছেন ভিক্টোরিয়া কেজার থিলভিগ। তাকে মুকুট পরিয়ে দেয় আগের বারের বিজয়ী নিকারাগুয়ার শেনিশ প্যালাসিওস। মিস ইউনিভার্স 2024 প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন নাইজেরিয়ার চিদিম্মা আদিতসিনা। দ্বিতীয় রানার আপ হয়েছেন মেক্সিকোর মারিয়া ফার্নান্ডা বেল্টরান। এর পরের 2 স্থান দখল করেন থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংশ্রী এবং ভেনেজুয়েলার ইলিয়ানা মার্কেজ। 21 বছর বয়সী ড্যানিশ নারী ভিক্টোরিয়া কেজার থিলভিগ কেবল রূপসী নয়, একই সাথে তিনি একজন নৃত্যশিল্পী, উদ্যোক্তা ও আইনজীবীও। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। পূবালী ব্যাংক পিএলসি কনজিউমার্স ক্রেডিট ডিভিশনের আয়োজনে সিএলএস এজেন্ট কনফারেন্স হয়েছে। অনুষ্ঠানে বিজয়ী এজেন্টদের পুরস্কার বিতরণ করেন কনজিউমার্স ক্রেডিট ডিভিশন বিভাগ প্রধান ও উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মালিকুল ইসলাম। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহনেওয়াজ খান ও মোহাম্মদ আনিসুজ্জামান। দেশের জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহা এসিআই মোটরসের হাত ধরে পূর্ণ করল 8 বছরের যাত্রা। 2016 সালে জাপানের এই মোটরসাইকেল ব্র্যান্ড বাংলাদেশের এসিআই মোটরসের সাথে যাত্রা শুরু করে। 8 বছর পূর্তি উপলক্ষে শুক্রবার বগুড়ার মমো ইন পার্ক অ্যান্ড রিসোর্টে দিনব্যাপী জমকালো অনুষ্ঠানের আয়োজন করে এসিআই মোটরস। দেশের বিভিন্ন স্থান থেকে 1500 মোটরসাইকেল ব্যবহারকারী ও ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এসিআই মোটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস।
খেলার খবর, জোড়াতালি দিয়ে চলা বিসিবির কার্যক্রমে গতি আনতে নতুন পরিচালক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। এখন থেকে বিসিবি, বাফুফে ও অন্য যে কোনো ক্রীড়া ফেডারেশনের অডিট রিপোর্টে খতিয়ে দেখবে মন্ত্রণালয়। আর্থিক অনিয়ম পেলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। ক্রীড়া উপদেষ্টা জানান, সুযোগ থাকলে সাউথ এশিয়ান গেমস আয়োজনে আগ্রহী সরকার। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর ক্রীড়াঙ্গন সংস্কারের বার্তা দিয়ে কাজ শুরু করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তারই ধারাবাহিকতায় ক্রিকেট বোর্ডের নেতৃত্বেও এসেছে পরিবর্তন। তবে ফারুক আহমেদ সভাপতির দায়িত্ব নিলেও এখনও জোড়াতালি দিয়েই চলছে বিসিবির কার্যক্রম। বিষয়টি নজরে আছে ক্রীড়া উপদেষ্টার। জানিয়েছেন, পুরো দমে বিসিবির কার্যক্রম পরিচালনায় নতুন পরিচালক নিয়োগের প্রক্রিয়া চলছে। নিয়মতান্ত্রিকভাবে আমরা বিসিবিতে পরিবর্তনটা এনেছি এবং এটা বাস্তব যে জোড়াতালি দিয়ে চলছে, কারণ অনেক ডিরেক্টররা এখন নেই। যে বিসিবির গণতন্ত্র আছে তার ভিত্তিতে নতুন ডিরেক্টরদেরকে আমাদের নিতে হবে। দেশের ক্রীড়া ফেডারেশনগুলো অনিয়ম দুর্নীতি নিয়েও কাজ করছে মন্ত্রণালয়। জেলা ও বিভাগীয় সংস্কারের দায়িত্বেও এসেছে পরিবর্তন। ক্রীড়া উপদেষ্টা জানিয়েছে, বিসিবি, বাফুফে সহ কোনো ফেডারেশনে আর্থিক অনিয়ম হলে ছাড় দেবে না মন্ত্রণালয়। আমাদের দিক থেকে আমরা আমাদের কোনো দায়িত্ব অবহেলা করতে চাই না। যেই জবাবদিহিতার কথা আপনি বললেন, আমাদের সময় আমরা বারবারই বলছি যে জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং যদি এই ধরনের কিছু থেকে থাকে বিসিবি কিংবা বাফুফে কিংবা অন্যান্য সকল ফেডারেশনের সাথে আমরা সে বিষয়ে খুব দ্রুতই ব্যবস্থা নেব। বিগত 100 দিনে নিজের কাজকর্ম নিয়ে সন্তুষ্ট আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, সুযোগ পেলে বাংলাদেশে আয়োজন করতে চান সাউথ এশিয়ান গেমস। সাফের ব্যাপারে যেটা বললেন, যদি আমাদের সুযোগ থাকে আমরা অবশ্যই সেই সুযোগ নেওয়ার চেষ্টা করব। অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ক্রীড়া উপদেষ্টা। কতটুকু ভালো করতে পেরেছি, কতটুকু করতে পারিনি, সেটার মূল্যায়নটা জনগণের। তবে আমার দিক থেকে ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ। একের পর এক সংবর্ধনায় সিক্ত হচ্ছেন সাফজয়ী নারী ফুটবলাররা। তবে শুধু সংবর্ধনা কিংবা পুরস্কারে সীমাবদ্ধ থাকতে চান না স্বর্ণকন্যারা। অধিনায়ক সাবিনার চাওয়া নিয়মিত লিগ আর বেশি বেশি টুর্নামেন্ট, একই সাথে সম্মানজনক বেতনে নতুন চুক্তির অনুরোধ নারী ফুটবলারদের। বাফুফের উইমেন্স উইংও বলছেন, নারী ফুটবলারদের চাওয়া পূরণের চেষ্টা চলছে। একের পর এক সংবর্ধনায় সিক্ত হচ্ছেন সাফজয়ী নারী ফুটবলাররা। রবিবার সাবিনাদের সংবর্ধনা দিল পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন, যেখানে সাফজয়ী দলের প্রত্যেক সদস্যকে দেয়া হয় একটি করে ফ্রিজ। যাত্রার প্রথম থেকেই উইমেন্স উইংয়ের সঙ্গে আছি, ইনশাআল্লাহ আগামীতেও আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। নগদ অর্থ বা উপহার সামগ্রী সবই পাচ্ছেন ফুটবলাররা, কিন্তু ফুটবলারদের চিন্তা জুড়ে নিশ্চিত ভবিষ্যতের প্রস্তুতি। অধিনায়ক সাবিনা খাতুনের দাবি, নিয়মিত মানসম্পন্ন লিগ আর টুর্নামেন্ট এশিয়ান সার্কিটে আরও পরিণত করবে নারী ফুটবলারদের। আমাদের তো খেলাই নাই, আমাদের একটা লিগ যেটা হয় সেটা হচ্ছে আপনার 1 মান্থের লিগ হয়, যেটা আসলে রিয়েলিস্টিক তো না। এবং লিগের একটা স্ট্রাকচার থাকা উচিত। পাশাপাশি আপনার ছেলেদের ফেডারেশন কাপ হয়, স্বাধীনতা কাপ হয়। তো আমার মতে হচ্ছে ডোমেস্টিক খেলা আপনি যত রাখতে পারবেন, আমার মনে হয় প্লেয়ারদের মান তত বাড়বে। বাফুফের সাথে ফুটবলারদের চুক্তি শেষ হয়েছে অক্টোবরে। সম্মানজনক পারিশ্রমিকের সাথে দ্রুতই নতুন চুক্তির কাজ সারার তাগিদ নারী ফুটবল দলের অধিনায়কের কণ্ঠে। এটা তো অন্য মেয়েদেরকে আসলে ইন্সপায়ার করবে যে আমি ফুটবল খেলে কিছু টাকা ইনকাম করতে পারছি, তাহলে আমি এটাকে আমার প্রফেশন হিসেবে নিই। না, আমাদের স্যালারি তো অক্টোবরে অফ হয়ে গেছে। ভালো রেজাল্ট হলে, সাফল্য আসলে সবারই তো স্যালারি বাড়ে, আমাদের কেন নাই? ফুটবলের স্বর্ণকন্যাদের চাওয়া অজানা নয় ফেডারেশনের। পেশাদার লিগের ক্লাবগুলোকে লিগে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে উইমেন্স কমিটি। আসছে বছর বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার ব্যবস্থাও নেওয়া হচ্ছে। আমরা আগামী বছর আশা করতেছি যে আমরা ফ্রান্সাইজি লিগটা করব, একইভাবে লিগের যাতে আমাদের বড় টিমগুলো পার্টিসিপেট করে। আমার বিশ্বাস এবার লিগটা স্ট্রং হবে। নতুন বছর শুরুর আগেই নতুন চুক্তিতে বেতন বাড়ানোর পাশাপাশি ফুটবলারদের হেলথ ইন্স্যুরেন্সের বিষয়েও নজর দেওয়ার দাবি ফুটবলারদের। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।